কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। ঘটনা তদন্তে কমিটি গঠন ও সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। এদিকে তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে অস্ত্র উদ্ধার অভিযানের সময় কুমিল্লার পাঁচথবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে বাড়ি থেকে নিয়ে যায় যৌথ বাহিনী। শুক্রবার গোমতী নদীর বেড়িবাঁধ এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধারের কথা জানায় পুলিশ। হাসপাতালে নেওয়া হলে তৌহিদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তৌহিদুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে শনিবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী। জানানো হয় ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি। তার যেহেতু পরিবারের ওরা 4 জন মেয়ে আছেন, তাদেরকে হচ্ছে যে ক্ষতিপূরণ যেভাবে হচ্ছে এটা আপনার সলভ করা যাচ্ছে, তার একটা ব্যবস্থা নেবেন। কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুতে উদ্বেগ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, জনগণ যখন সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তখন এই ধরনের ঘটনা দুঃখজনক। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। এদিকে তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন ও সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানায় আইএসপিআর। এছাড়া জরুরি ভিত্তিতে ঘটনা তদন্তের নির্দেশের কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। পাশাপাশি নিন্দা জানানো হয়েছে যে কোনো ধরনের হেফাজতে নির্যাতন ও মৃত্যুর ঘটনারও। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর কাফরুল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেনিন। জনাব রেজাউর রহমান লেনিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই জানতে চাই যে ঘটনাটি আপনি প্রতিবেদনটি শুনছিলেন, যে ঘটনাটি ঘটেছে, এই ধরনের ঘটনা আরেকবার মানবাধিকারকে প্রশ্নবিদ্ধ করতে পারে কি? জি, অবশ্যই এটা মানবাধিকারের ঘোরতর মানে অপরাধ হয়েছে এবং এই ক্ষেত্রে কোনো রকমের দুঃখজনক ঘটনা হয় নাই, যেটা আন্তঃবাহিনী জনসংযোগ কর্মকর্তারা বলবার চেষ্টা করেছেন যে এটা একটা দুঃখজনক ঘটনা। এটা কোনো রকমের দুঃখজনক ঘটনা নয়। এটা নিশ্চিত নির্বিঘ্নে যেই ধারাবাহিক মানবাধিকার হরণের ঘটনা ঘটছে বাংলাদেশে, যেটা শেখ হাসিনার আমলেও ঘটেছে। শেখ হাসিনা যদি মানবতা বিরোধী অপরাধের করে থাকেন এবং সেটার জন্য যদি অভিযোগ গঠন করা হয়ে থাকে, তাহলে আমি মনে করি যে সেই সংক্রান্ত একই রকমের ধারাবাহিকতা এখন ডক্টর ইউনূস সরকারের আমলেও চলছে এবং এটা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে জনাব তৌহিদের সাথে। তিনি বাংলাদেশের নাগরিক, তিনি ছাত্রদলের পরিচয় যেমন করে উজ্জ্বল রাখা হচ্ছে, যেমন করে বারবার বলা হচ্ছে, তার বাইরেও সকল বাংলাদেশের নাগরিকের জন্য এটা একটা অসম্ভব রকমের হুমকির মতন একটা ঘটনা এবং একই সাথে এই ধরনের অপরাধের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জি, আপনি বলছিলেন যে এটি ধারাবাহিকতা মানবাধিকার লঙ্ঘনের যেটি চলছে, জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ জানিয়েছে সরকার। এর চেয়ে বেশি কিছু আর করার আছে কি? জরুরি ভিত্তিতে এরকম অনেক রকমের তদন্ত হয়েছে। বিগত 20 বছরে কী পরিমাণ মানুষ আইন শৃঙ্খলার বাহিনীর হাতে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেই সংক্রান্ত হাইকোর্টের একটা নির্দেশনা আছে। সেই সংক্রান্ত নির্দেশনা থাকবার পরেও এরকম তথ্য সরকারের পক্ষ থেকে কোনো প্রকার মানে কথাবার্তা কি আইন আদালতের মাধ্যমে করা হয় কিনা, বাংলাদেশের যেই হেফাজতে নির্যাতন বিরোধী নিবারণ আইন যেটা আছে সেই আইনের প্রয়োগ কেমন করে হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আসলে কিন্তু বাংলাদেশে নাগরিকদের বিভিন্ন রকমের প্রশ্ন আছে এবং মানবাধিকার কর্মীদের শঙ্কা রয়েছে। যেই শঙ্কাটা এখনও কোনো সরকারই আসবার পরে সেটা আসলে বাংলাদেশের নাগরিকদেরকে কোনো মানবাধিকার লঙ্ঘন হবে না সেরকম নিশ্চয়তা আসলে কোনো প্রকার প্রদান করা হয় না। এই তদন্তটাই আমি মনে করি যে আসলে যথেষ্ট নয়। একই সাথে এই যে জয়েন্ট ইন্টারোগেশন সেলে আমরা একের পর এক
বিভিন্ন রকমের নির্যাতনের মৃত্যু আমরা দেখছি, সেপ্টেম্বর মাসেও দেখেছি, এবং সেপ্টেম্বর মাস বিগত বছরগুলোতে দেখেছি, বিগত সব মাসগুলোতে দেখেছি। ডক্টর ইউনূস সরকার আসবার পরেও এরকম ৬-৭টি ঘটনা হয়েছে যে জয়েন্ট ইন্টারোগেশন সেলে বিভিন্ন রকমের রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে নির্মম নির্যাতন করে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। তো এই ধরনের কর্মকাণ্ড নিশ্চয়ই আসলে শুধুমাত্র তদন্ত দ্বারা নিবারণ করা যাবে না। আমি মনে করি যে বাংলাদেশ আর্মিকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হচ্ছে সেটাই আসলে সবচেয়ে মূল সমস্যা। এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা অচিরেই তুলে নিয়ে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করবার ক্ষেত্রে নর্মাল যে পুলিশি বাহিনী আছে সেই পুলিশি বাহিনী দ্বারা বাংলাদেশ রাষ্ট্রকে তার রাষ্ট্র পরিচালনা করবার প্রসেস বা প্রক্রিয়াটা আসলে শিখতে হবে। সেই প্রক্রিয়াটা শিখবার জন্য ডক্টর ইউনূস সরকারের ভূমিকা রয়েছে এবং তার উপদেষ্টা মণ্ডলীর ভূমিকা রয়েছে। সেই উপদেষ্টা মণ্ডলী এর ভূমিকাটা কেমন করে তারা এই কাজ করবেন, কেমন ধরনের নির্দেশনা তার আইন শৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর তিনি দিবেন, সেটা নিয়ে আসলে দেখবার ব্যাপার আছে। এবং বাংলাদেশের নাগরিকরা আন্তর্জাতিক এবং আঞ্চলিক এবং দেশীয় পর্যায়ে কিন্তু এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখছে। তো সুতরাং শুধুমাত্র তদন্ত করে বিচার প্রক্রিয়ায় একজনকে নিয়ে আসলেই এই সমস্যাটা সমাধান হবে না। জি, এরই মধ্যে সেনা কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে, আমরা দেখলাম। আইন শৃঙ্খলা বাহিনীর জবাবদিহি নিশ্চিত করা কি দুঃসাধ্য ব্যাপার নাকি? না, এটা জবাবদিহি নিশ্চিত করারও আসলে প্রক্রিয়ার ক্ষেত্রে আন্তঃসংযোগ বাহিনীর যে জনসংযোগ কর্মকর্তারা বিবৃতি দিয়েছেন, তারা বলেছেন যে সেনা আইন অনুযায়ী তারা বিচার করতে চান। এখন সেনা আইন অনুযায়ী বিচার করবার প্রক্রিয়াটা যখন বলা হয় তখন তো আসলে বোঝাই যায় সেটার সাথে নাগরিকদের আসলে অংশগ্রহণটা তেমন আসলে থাকে না। তো সেই নাগরিকদের অংশগ্রহণ করে কেমন করে সেই বিচার প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে, সেটা সুষ্ঠু এবং নির্বিঘ্নে হয়েছে কিনা, স্বাধীন এবং নিরপেক্ষ হয়েছে কিনা, সেটাও দেখবার বিষয় আছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই সংক্রান্ত বিষয়ে আন্তঃসংযোগ বাহিনী কর্মকর্তারা আরও সচেতন হবেন। তারা এগুলোর ক্ষেত্রে তথ্য প্রকাশ করবার ক্ষেত্রে আসলে খুবই জনবান্ধব হবেন, নাগরিকদের পক্ষে তারা কথা বলবার চেষ্টা করবেন এবং এই আগ বাড়িয়ে সেনা আইনেই হবে এরকম করে কথা বলার কিছু নাই। কেননা নির্যাতনে হেফাজতে নির্যাতনে মৃত্যু নিবারণ আইন আছে 2013 সালের, সে আইন দ্বারা যে কোনো আইনি আদালতে আসলে এটা যে ঘটনাটি ঘটেছে এটিতে দেশের, যেমন আপনি বলেন, জনগণও যেমন নজর রাখছে, বিশ্বও কিন্তু নজর রাখছে। এই ঘটনার পর বিশ্ব আসলে অন্যভাবে বাংলাদেশকে দেখতে পারে কিনা, বা বাংলাদেশের ভাবমূর্তি কতখানি ক্ষুণ্ণ হতে পারে? না, আমি রাষ্ট্রের কোনো ভাবমূর্তি নাই। রাষ্ট্রের এই যে ভাবমূর্তি বলে, রাষ্ট্র ভাবমূর্তি করে আসলে বিষয়টা বলে যে বিভিন্ন রকমের আইন আদালতের মামলা তুলে দেওয়া হয়, মানে দিয়ে দেওয়া হয়, সেরকম রাষ্ট্রের ভাবমূর্তি নাই। আর এরকম একটি দুটি ঘটনায় আসলে আন্তর্জাতিক পরিসরের কোনো সিদ্ধান্ত তো খুব দ্রুত হয় না, কিন্তু নিঃসন্দেহে এটা একটা নেক্কারজনক ঘটনা। এই ধরনের নেক্কারজনক ঘটনা যেন আর না হয় সেই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে জনাব ডক্টর ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের সকলে এবং প্রত্যেকের আসলে দায়িত্ববান হওয়ার প্রয়োজন আছে। এবং তার আইন শৃঙ্খলা বাহিনীকে যদি তারা নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে বাংলাদেশের নাগরিকরা এই ধারাবাহিক মানবতা বিরোধী অপরাধ যেগুলো হচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম, নির্যাতনে হেফাজতে নির্যাতনে মৃত্যু এবং একই সাথে নির্যাতন করা, সেই সংক্রান্ত বিষয়গুলোর ক্ষেত্রে তাদেরকে সচেতন থাকতে হবে। সেক্ষেত্রে বুঝতে পেরেছি। জনাব রেজাউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য।